আজকে আমরা প্রথম অধ্যায়ে পুরাটা রিভিউ করব। আমাদের মোটামুটি এই অধ্যায়টা আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাসে কভার করছি। আজকে আমরা চেষ্টা করব পুরা জিনিসটাকে খুব কনসাইজ করে, যে জিনিসগুলা না বললেই না সেগুলা জাস্ট একটু বলে দেওয়ার। আর এর মাঝখানে কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে সেগুলো একটু কভার করে দেওয়ার চেষ্টা করা হবে। আর যেহেতু পুরা চ্যাপ্টারটা এক ক্লাসে রিভিউ হবে, ক্লাসের টাইমটা একটু বেশি হইতে পারে। তো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিতে হবে। আর 2 নাম্বার কথা হচ্ছে, আম, অনেক টপিককে হয়তো আমি শুধু বলে যাব টপিকগুলা, যেগুলা তোমাদের বাসায় নিজেরা পড়লেই পারবা, এরকম অনেক অনেক টপিককে বলে দেওয়া হবে, ওগুলো একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, আমরা একটু বইয়ে যদি প্রথমে খেয়াল করি, দেখো, যদি আমার কথা বুঝতে সমস্যা হয় বা কথা না শোনা যায় তাহলে একটু রেসপন্স করবা সাথে সাথে। এখানে দেখো, আমরা এই এই চ্যাপ্টারে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা জানার জন্য আমাদেরকে কিছু বেসিক টার্ম সম্পর্কে জানতে হবে। এজন্য দেখবা তোমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকে প্রথমে ওরা বিভিন্নতা সম্পর্কে কিছু বৈশিষ্ট্যর কথা বলছে বা কিছু সংজ্ঞার কথা বলছে, কিছু ভূমিকার কথা বলছে আর কি। এখান থেকে আমি কয়েকটা জিনিসকে একটু হাইলাইট করে দিচ্ছি এখান থেকে। এগুলা তোমরা একটু মাথায় রাখবে। এগুলা এমসিকিউ, কি বলে এটা, এগুলো তোমাদের 1 মার্কের প্রশ্নের জন্য লাগবে। আর প্রশ্ন 1 মার্কের জন্য কি কি হইতে পারে, মোটামুটি অনেক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো ভালো করে হাইলাইট করে পড়বা। আচ্ছা, এখানে আমি এগুলো নিয়ে আর বলতেছি না। জিনগত বৈচিত্র্য, আহ প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই জিনিসগুলো তোমরা এমনি বুঝতে পারছো যে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য বিভিন্ন রকম হবে জিনের পার্থক্যের কারণে, বা জিনের বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে এদের প্রাণীদের মধ্যেও বৈচিত্র্যতা দেখা দেয়। আবার একই রকম এক এক প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য বলো, স্বভাব বলো, বাসস্থান বলো, অথবা আম, মানে ওভারঅল সবকিছুই প্রজাতি ভেদে ভিন্ন ভিন্ন হয়। এখানে সেই কথাগুলো ভাবে ব্যাখ্যা করতেছে। আবার সেম ভাবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে বিভিন্ন পরিবেশের জীবরাও তাদের পরিবেশগত পার্থক্য থাকার কারণে তাদের ক্ষেত্রেও পার্থক্য দেখা যাচ্ছে, বা তাদের ক্ষেত্রেও বৈচিত্র্যতা দেখা যাচ্ছে। এখানে সেই বিষয়টাকে ওরা খুব কনসাইজ করে কয়েকটা লাইনে ওরা বলতেছে। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? রেসপন্স করবা। না স্যার, নাই। নেক্সট অংশ, বিশেষ করে যারা এর আগে ক্লাসগুলো করো নাই, একটু আমাকে ইনফর্ম করো তো কারা কারা ক্লাস করো নাই এর আগে। স্যার আমি করি নাই, সাকিব। আচ্ছা, সাকিব করো নাই, তাহলে একটু খেয়াল রাখো আমি যে টপিকগুলো খুব কনসাইজ করে বলতেছি তুমি এতটুকুর মধ্যে বুঝতে পারো কিনা। আর অন্য কারো কোনো কনফিউশন থাকলে আমাকে, আমি যখন একটা টপিক শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে কোনো প্রবলেম আছে কিনা। যদি ওই টপিক রিলেটেড কোনো প্রবলেম থাকে তখনই আমাকে বলবা, আমি ওটা সলভ করে দিব। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হইলো। এটা তোমরা অবশ্যই জি স্যার। অবশ্যই বাসায় রিডিং দিবা, এটা রিডিং না দিলে হবে না। আচ্ছা, এরপরে নেক্সট অংশ আমরা বললাম যে আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রাণীকে বিভিন্ন পর্বে কেন রাখা হচ্ছে, তাদের বৈশিষ্ট্য কি রকম হচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এই জিনিসগুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা বেশ কিছু টার্ম সম্পর্কে জানবো। বেশ কিছু জিনিস আমাদেরকে আগে থেকে জানতে হবে, এর ফলে আমরা বৈশিষ্ট্যগুলাকে খুব সহজে ব্যাখ্যা করতে পারবো। যেমন এখানে এই জিনিসটাকে ওরা বলতেছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখানে দেখো, এখানে বিভিন্ন রকম হইতে পারে, যে দেহের আকার, তারপরে সংগঠন মাত্রা, জীবন পদ্ধতি, ভ্রূণ স্তর, অনেক কিছুই আছে এখানে। এই পয়েন্টগুলো তোমরা দেখে নিবা। আমি এখানে মানে আমরা এখানে যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি হাইলাইট করি, দেখো আমি হাইলাইট করতেছি যেগুলো, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না, লাইন বাই লাইন পড়ে ফেলতে হবে। ভ্রূণ স্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, তল ও দেহ অঙ্গ, সিলোম, নটোকর্ড, মোটামুটি যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্টের আমরা আমরা বর্ণনায় আসতেছি। আবার এই কয়েকটা বিষয়কে খুব ভালো করে হাইলাইট করে পড়তে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। প্রথমে আমি যে দেহের আকার, সংগঠন, মাত্রা, জীবন পদ্ধতি, এগুলাতে আর যাচ্ছি না। আমি যেগুলা মোটামুটি হাইলাইট করলাম সেগুলো নিয়ে আমি বলবো, বাকিগুলো তোমরা দেখে নিবা। এখানে দেখো, আমরা প্রথম যেটা বলি, ভ্রূণ স্তর নিয়ে একটা কথা আছে। ভ্রূণ স্তর মানে যখন একটা জীব, যদি সেই জীবের প্রজনন পদ্ধতিটা যৌন প্রজনন পদ্ধতিতে হয়, তাহলে সেটার ক্ষেত্রে যখন একটা জীব ডেভেলপমেন্ট হয়, বা যখন একটা জীব আহ, আমি যখন যেটা বলতেছি আমার কথাকে ফোকাস করো, এদিকে বইয়ে দেখার দরকার নাই। আচ্ছা, এটা আমি এদিকে বইয়ে নাই বের করি।
আচ্ছা, প্রথমে আমি যেটা বলতেছি, আমি বলতেছি ভ্রূণ স্তর। স্যার ভ্রূণ ভয়েস শুনতে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। কিরকম? এখন কি শোনা যাচ্ছে? এই, জি, এখন শোনা যাচ্ছে, জি, মাঝে মাঝে হ্যাং হয়ে যায় কেমন যেন। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে একটু ইনফর্ম করবা, কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এখানে দেখো ভ্রূণ স্তর এই টপিকটা ব্যাখ্যা করতে তারা আমি একটু বইয়ে দেখাই। এই টপিকটা ব্যাখ্যা করতে তারা এখানে একটা চিত্র দিছে, এবং এখানে বেশ কয়েকটা জিনিস ওরা ব্যাখ্যা হচ্ছে, ক্লিভেজ, ব্লাস্টোমিয়ার, মরুরা, ব্লাস্টোলা, গ্ল্যাস্টোলা, এরকম বেশ কয়েকটা কথা ওরা বলছে। আমরা জিনিসটাকে এত জটিল ভাবে চিন্তা না করে আমরা খুব সিম্পল ভাবে বলি। আর এখানে যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে, এই পয়েন্টগুলো আমরা সেকেন্ড পেপারেই অন্য একটা অধ্যায় বিস্তারিত পড়বো। তো এখানে আমরা এটা নিয়ে যদি বর্ণনা করতে যাই আমাদের অনেক টাইম চলে যাবে, আমরা এটা নিয়ে পরে পড়বো। আপাতত আমি বোঝার সুবিধার্থে খুব সিম্পল ভাবে বলি, এক লাইনে যদি বলি যে একটা ভ্রূণ বলতে আমরা যেটা বুঝাই, মায়ের পেটের ভেতরে মায়ের পেটের ভেতরে যখন আম, বাচ্চা বড় হচ্ছে, সে অবস্থাটাকে আমরা ভ্রূণ বলতে পারি, একদম সিম্পল ভাবে যদি বুঝাতে চাই। যেমন এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, দুইটা মিলিত হয়ে যখন একটা কোষ হয়, যেটাকে আমরা বলি নিষেক, নিষেকের মাধ্যমে যখন জাইগোট হয়, এই সিঙ্গেল জাইগোটটা পরবর্তীতে বিভিন্ন ধাপ পার করে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। এখন এই যে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার মাঝখানে বিভিন্ন স্টেজ, এগুলাকে আমরা বলি ডেভেলপমেন্টাল স্টেজ। এই ডেভেলপমেন্টাল স্টেজে একটা কোষ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে পূর্ণাঙ্গ একটা প্রাণীতে পরিণত হয়। এটা যে কোনো প্রাণী হইতে পারে, এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, অথবা সামুদ্রিক কোনো প্রাণী হোক, অথবা ডাঙায় বাস করা কোনো প্রাণী হোক, যেটাই হোক না কেন তারা এই স্টেজগুলা পার করে আসে। এখন এই স্টেজগুলো যখন তারা পার করে আসে, বিভিন্ন পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা একটু ডিফারেন্ট হয়। এখন আমরা বলতেছি ভ্রূণ স্তর, আসলে ভ্রূণটা কি? যখন এই ডেভেলপমেন্টাল স্টেজে থাকে ওই বাচ্চাটা, এটা আমাদের মানব জাতির হোক অথবা অন্য কোনো প্রাণীর হোক, সে বাচ্চাটা যখন ডেভেলপমেন্টাল স্টেজে থাকে তখন আমরা সেটাকে ভ্রূণ বলতেছি। আমি এখানে বোঝার সুবিধার্থে এভাবে বলতেছি, কিন্তু তোমরা যখন পরবর্তীতে এই রিলেটেড টপিক গুলা পড়বা তখন ভ্রূণের এক্সাক্ট একটা সংজ্ঞা থাকবে। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের এখানে এখন যতটুকু দরকার এতটুকুই বলতেছি। এখন যখন এই ডেভেলপমেন্টাল স্টেজে থাকে তখন সেটাকে আমরা বলতেছি ভ্রূণ। এই ভ্রূণ যখন ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হওয়ার জন্য তার পুরা দেহটা তিনটা আলাদা আলাদা কোষের স্তরে ভাগ হয়, বা একাধিক কোষের স্তরে ভাগ হয়। কোন কোন প্রাণীর ক্ষেত্রে এই কোষের স্তর থাকে তিনটা, আবার কোন কোন প্রাণীর ক্ষেত্রে এই কোষের স্তর থাকে দুইটা। যদি তিনটা কোষের স্তর থাকে তাহলে সেটাকে আমরা বলি ত্রিভ্রূণ স্তরী। লিখলাম আমি, আর পুরাটা লিখলাম না। আর যদি কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় এই ভ্রূণের স্তর দুইটা থাকে তাহলে আমরা সেটাকে বলি দ্বিভ্রূণ স্তরী। ত্রিভ্রূণ স্তরের ইংরেজিকে আমরা বলি ট্রিপ্টোব্লাস্টিক, আর দ্বিভ্রূণ স্তরীকে বলে ডিপ্লো। জাস্ট পার্থক্য এটাই, ডিপ্লো আর একটা যে ট্রিপ্লো। আমরা যদি এক্স্যাক্টলি বইয়ে দেখি, এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো, যখন আমরা বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো পড়বো তখন আমাদের কিন্তু এই যে এই জিনিসটাই থাকবে, দ্বিস্তরী প্রাণী এই কথাটুকুই থাকবে, আর কিছু থাকবে না। আবার মনে করো ত্রিস্তরী প্রাণী, জাস্ট এতটুকুই থাকবে, আর কিছু থাকবে না। তখন আমরা এই দ্বিস্তরী এই শব্দটা জানা থাকলেই কিন্তু আমরা এটা সম্পর্কে আরো এক লাইন বিস্তারিত লিখতে পারবো, বা আরো 2 লাইন লিখতে পারবো। এটাকে আমরা ইংরেজিতে বলতেছি ডিপ্লোব্লাস্টিক, আর ত্রিস্তরীকে আমরা বলতেছি ট্রিপ্লোব্লাস্টিক। এখন দেখো, আমরা যেটা বলতেছি ত্রিভ্রূণ স্তরী, তাদের ক্ষেত্রে ভ্রূণের স্তর থাকবে তিনটা আমরা বলছি। যেটা বাইরের স্তর সেটাকে আমরা বলি একটোডার্ম, যেটা বাইরে থাকে এটাকে আমরা বলি একটোডার্ম, যেটা মাঝে থাকে এটাকে আমরা বলি মেসোডার্ম, আর যেটা ভেতরে থাকে এটাকে আমরা বলি এন্ডোডার্ম। আবার এদের ক্ষেত্রে থাকে দুইটা স্তর, একটা থাকে একটোডার্ম, একটা থাকে এন্ডোডার্ম। মাঝখানে মেসোডার্ম থাকে না, এই মেসোডার্মটা কিন্তু এখানে থাকে না। কোষের স্তর দুইটা, এটা একটা কোষের স্তর, এটা একটা কোষের স্তর, কিন্তু মাঝখানে অকোষীয় একটা স্তর থাকে, এটাকে আমরা বলি মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, এই জিনিসটাই আমরা একটু এখানে চিত্র দেখে বইয়ে, এবং এটা মাথায় রাখবা, এই চিত্র দিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো,
এই যে এখানে বাম পাশে ওরা বলতেছে দ্বিস্তরী, দেখো দ্বিস্তরীর ক্ষেত্রে একটোডার্ম, বাইরের লেয়ারটাকে ওরা বলতেছে একটোডার্ম। এরপরে মাঝের যে লেয়ার এটাকে দেখো যে বলছে মেসোগ্লিয়া, মাঝখানে দেখো সাদা দেওয়া, এখানে কিন্তু কোনো কোষ দেখানো নাই। আবার ভেতরে দেখো এন্ডোডার্ম দেখানো আছে, এই ভেতরে একটা স্তর দেখানো আছে। আবার দেখো ডান পাশে আমরা ত্রিস্তরী প্রাণীকে দেখাচ্ছি, দেখো তিনটা স্তরেই কোষ দেখানো আছে এবং এখানে নামগুলাকে ওইভাবে আইডেন্টিফাই করা হয়েছে। এখানে আমরা যেটা দেখি, দেখো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে আমরা বলতেছি নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আবার যদি আমরা ত্রিস্তরী দেখি তাহলে আমরা দেখতেছি যে প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তার মানে আমরা যদি বলি যে প্লাটিহেলমিনথিস, তারপরে আমরা যদি বলি আর্থ্রোপোডা, মনে করো আর্থ্রোপোডা পর্বের কথা বললাম, তাহলে আমি যদি বলি আর্থ্রোপোডা পর্বের প্রাণী ত্রিস্তরী প্রাণী, তাহলে কি আমার বৈশিষ্ট্যটা কি ভুল হবে? রেসপন্স করো, রেসপন্স করো। জি আচ্ছা, স্যার। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই দ্বিস্তরী এবং ত্রিস্তরী সম্পর্কে পুরাটা জানলাম। এখানে যদি আমরা শুধু দ্বিস্তরী এতটুকু শব্দ জানি তাহলে কিন্তু আমি পুরাটা ব্যাখ্যা দিতে পারছি। আবার একই রকম ত্রিস্তরীর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমাদের এখানে মনে রাখতে হবে কোন পর্বের প্রাণীরা দ্বিস্তরী, কোন পর্বের প্রাণীরা হচ্ছে ত্রিস্তরী। এটা গেল। এরপর নেক্সট হচ্ছে প্রতিসাম্য, সেটাকে আমরা ইংরেজিতে বলছি সিমেট্রি। মানে আমরা যদি সমান একাধিক দুই বা দুইয়ের বেশি সমান অংশে ভাগ করতে পারি কোনো প্রাণীর দেহকে মধ্যরেখীয় তল বরাবর, তাহলে সেটাকে আমরা বলতেছি প্রতিসাম্য প্রাণী, বা এটাকে আমরা বলি প্রতিসাম্য। আর যেসব প্রাণী এই প্রতিসাম্যতা আছে সেটাকে আমরা বলি প্রতিসম প্রাণী। আর যাদেরকে এরকম ভাবে ভাগ করা যায় না, সম্ভব হয় না, তাদেরকে আমরা বলি অপ্রতিসম প্রাণী। এই প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণীগুলাকে ভাগ করা হয় গোলীয় প্রতিসম, অরীয় প্রতিসম, দ্বিঅরীয় প্রতিসম, আবার দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে হচ্ছে যেটাকে কোনোভাবে ভাগ করা যায় না, কোনোভাবে ভাগ করা যায় না, সেটাকে আমরা বলতেছি অপ্রতিসম। আর দ্বিপার্শ্বীয় মানে দুইটা সমান অংশে ভাগ করতে পারছি, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর অরীয়, আগে দেখবো অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে হচ্ছে যদি দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে হাইড্রার ছবি, হাইড্রাকে আমরা দুইয়ের বেশি অংশে ভাগ করতে পারছি, এটাকে আমরা বলতেছি অরীয় প্রতিসম। আবার হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম মানে যদি অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুইটা তলেই যদি সমকোণে ভাগ করা যায়, তাহলে সেটাকে আমরা বলতেছি দ্বিঅরীয় প্রতিসম। আর প্রথমে যেটা বললাম গোলীয় প্রতিসম মানে যদি একটা গোলক হয় তাহলে সেটাকে তো আমরা অনেক ভাবে ভাগ করতে পারবো, সেটাকে আমরা বলতেছি গোলীয় প্রতিসম। এখানে টোটাল প্রতিসাম্যতা বিষয়টা ব্যাখ্যা করা আছে, প্রতিসাম্য বিষয়টা ব্যাখ্যা করা আছে। এখান থেকে যে সংজ্ঞাগুলো আছে সবগুলা সংজ্ঞায় পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর নেক্সট অংশ হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন খুব সিম্পল জিনিস, যদি একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি ঘটে তখন সেটাকে আমরা বলি খণ্ডকায়ন। কোন প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি ঘটে সেটাকে আমরা বলি খণ্ডকায়ন। তখন এই অবস্থাটাকে আমরা বলি মেটামেরিজম। আর প্রত্যেকটা খণ্ডকে আমরা বলি মেটামিয়ার। এই জিনিসটা একটু সংজ্ঞার জন্য মনে রাখতে হবে। এখানে সমখণ্ডকায়ন হইতে পারে মানে সমান রকম হইতে পারে, অসমখণ্ডকায়ন মানে এরা ভিন্ন ধরনের হয় খণ্ডগুলা, আর খণ্ডকায়ন বিহীন মানে যেটার খণ্ডই নাই। জাস্ট এক্সাম্পল গুলা মনে রাখো, মানুষ কি ইতর প্রতিসাম্য খণ্ডকায়ন। প্রাণী? হ্যাঁ বলো, কি বললা? মানুষ কি প্রতিসাম্য প্রাণী? বুঝি নাই। মানুষ কি প্রতিসাম্য প্রাণী? হ্যাঁ, মানুষ প্রতিসম প্রাণী। মানুষকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমর মধ্যে ভাগ করব। এই যেমন দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসমর মধ্যে এখানে আছে মানুষ, মানে যে প্রাণীকে আমরা মধ্য রেখা বরাবর ভাগ করলে সমান দুই ভাগে পাবো, এটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা আমি জাস্ট রিভিউ করে যাচ্ছি, তোমরা আবার পড়বা, তখন আর একটু কনফিউশন থাকলে ক্লিয়ার হবে। আমি আগে শেষ করি। এরপর নেক্সট অংশ দেখো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। অঞ্চলায়ন মানে এখানে খুব সিম্পল। এখানে যদি দেখো আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে আমরা এটা বলি মেইনলি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ বাহ্যিকভাবে খণ্ডকায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো সুস্পষ্ট নয়, বরং এক্ষেত্রে কিছু খণ্ডক একত্রে মিলিত হয়ে দেহে সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল সৃষ্টি করে। যেমন আমরা বলি না এরকম, এর আগে আমরা পড়ছিলাম মস্তক, বক্ষ এবং উদর তিনটা অংশে ভাগ করা হয়। আমরা এর আগে তোমার হচ্ছে কি বলে এটাকে চিংড়ির ক্ষেত্রে আমরা এটা খুব বেশি পড়ছিলাম এর আগে।
যারা কৃষি শিক্ষা পড়ছিলা তারা দেখবা যে আমরা চিংড়ির দেহকে ভাগ করার সময় এরকম বিভিন্ন অংশে ভাগ করছিলাম, মস্তক, বক্ষ, উদর, মানে এরকম আহ, অনেকগুলো খণ্ড একত্রিত ভাবে মিলিত হয়ে একটা অঞ্চল যদি তৈরি করে সেটাকে আমরা বলি অঞ্চলায়ন। এটা একটু মনে রাখবা, আর বাকি অংশগুলো একটু দেখে নিবা। এরপর নেক্সট অংশ হচ্ছে তল। তল মানে হচ্ছে আমরা কোন একটা প্রাণীকে বিভিন্ন অংশ বরাবর যে ভাগ করতেছি, দেখো অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ বরাবর যে ভাগ করা যায় সেই অংশগুলাকে আমরা বলতেছি তল। যেমন এখানে দেখো বেশ কয়েকটা তল ওরা বলতেছে। মধ্যরেখীয় তল, মধ্যরেখীয় তল বলতে আমরা ইংরেজিতে বলতেছি মিডিয়ান বা স্যাজিটাল প্লেন। তলের ইংরেজি হচ্ছে প্লেন। বলছে যে তল দ্বারা কেন্দ্রীয়, পৃষ্ঠীয় এবং অঙ্কীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বীয় ভাবে সদৃশ ডান এবং বাম অংশে ভাগ করা যায়। এখানে দেখো তো মধ্যরেখীয় তল কোনটা, এই দেখো মধ্যরেখীয় তল। আমরা যদি ওইভাবে না দেখে এরকম চিন্তা করি, মনে করো আমি একটা গরু দেখতেছি, আমি একটা গরুকে এক্স্যাক্টলি উপর থেকে দেখতেছি, আমি একটা গরুকে এক্স্যাক্টলি উপর থেকে দেখতেছি। মনে করো এটা একটা গরু, এটা মাথা, এটা হচ্ছে গরুর কুজ, এটা হচ্ছে গরুর গরুর পেট দেখা যাচ্ছে উপর থেকে দেখলে এরকমই দেখা যাবে, পা হয়তো দেখা যাবে না, এরকম দেখা যাবে। তাহলে দেখো আমি উপর থেকে দেখতেছি কিন্তু গরুটাকে। তো আমি যদি গরুটাকে এইভাবে ভাগ করি, আহ এই বরাবর ভাগ করি, তাহলে দেখো আমি দুই পাশে সমান পাবো না। এ পাশে একটা পা পাবো, এ পাশে একটা পা পাবো, এ পাশে একটা পা পাবো, আবার এ পাশে একটা পা পাবো, এ পাশে একটা পা পাবো। আবার এই যে এখানে একটা চোখ আছে, মনে করো এখানে একটা চোখ আছে। তাহলে আমি এই মধ্যরেখা বরাবর যদি ভাগ করি তাহলে দুই পাশে আমি সমান পাচ্ছি কিনা, সমান পাচ্ছি। আচ্ছা আবার দেখো এখানে এক্স্যাক্টলি সংখ্যাটা দেখো, বলছে কেন্দ্রীয়, পৃষ্ঠীয় এবং অঙ্কীয় অক্ষ বরাবর। তাহলে দেখো কেন্দ্র মানে কি, একদম মাঝ বরাবর, কেন্দ্র বরাবর। পৃষ্ঠ কিভাবে হচ্ছে দেখো, এই গরুটাকে আমি যদি একটু সাইড ভিউ দেখি, মনে করো এখানে গরুটা আছে, আমি আর ঠ্যাং ঠুং আঁকতে যাচ্ছি না, এরকম দেখাচ্ছি। তো আমি এটাকে কি করছি, উপর থেকে কাটছি, উপর থেকে কেটে আমি উপর থেকে একদম কেটে একদম নিচ পর্যন্ত চলে গেছি। তাহলে দেখো এটা পৃষ্ঠীয় অংশ না, এটা অঙ্কীয় অংশ না। অঙ্কীয় মানে বুকের দিক, পৃষ্ঠীয় মানে পিঠের দিক। তাহলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় বরাবর আসতেছে না এটা? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কে বুঝতে জি পারেন? স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এখানে হ্যাঁ বলো, কেউ কি কিছু বলতে চাইলা? না স্যার। ওকে ঠিক আছে। তাহলে পৃষ্ঠীয় ও অঙ্কীয় বরাবর কিভাবে ভাগ হয়েছে এটা বোঝা গেছে। আম, পৃষ্ঠীয় অঙ্কীয় অক্ষ বরাবর দেহকে পার্শ্বীয় ভাবে ডান এবং বাম অর্ধাংশে ভাগ করা যায়। তাহলে আমি এটাকে যদি দেখি এই চিত্রটাকে, যে এটা হচ্ছে তার ডান দিক, এটা হচ্ছে তার বাম দিক। তাহলে ডান এবং বাম বরাবর আমি দুই ভাগে ভাগ করলাম, তাহলে এটা আমরা মধ্যরেখীয় বরাবর চিন্তা করি। আবার একটা মানুষকে যদি আমি চিন্তা করি, একটা মানুষকে চিন্তা করো, এটা মাথা, আমি সামনে থেকে দেখতেছি, এটা মানুষের মাথা, এটা গলা, কাঁধ, আমি আর পুরাটা দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পল করে জিনিসটা বুঝাচ্ছি। এই যে এভাবে মনে করো একটা মানুষ আছে, এভাবে আছে। তাহলে আমি যদি তার মধ্যরেখীয় বরাবর ভাগ করি, তাহলে আমি কি বলছি, ডান এবং বাম অক্ষ বরাবর ভাগ হবে না, তাহলে এটা হবে তার মধ্যরেখীয় বরাবর। তাহলে এটা আমি ডান পাশে একটা জিনিস পাচ্ছি, ডান পাশেও যা পাচ্ছি আমি বাম পাশেও সেম পাচ্ছি, তাহলে এটা হবে মধ্যরেখীয় বরাবর। ক্লিয়ার এতটুকু? আবার এই মানুষটাকে যদি আমি উপর থেকে চিন্তা করি, মনে করো আমি উপর থেকে দেখতেছি এই মানুষটাকে, এটা হচ্ছে তার সামনের দিক, সামনের দিক, হ্যাঁ। আচ্ছা এটা সামনে এইভাবে দেখা দেওয়ার দরকার নেই, জাস্ট আমি যেটুকু বললাম এটুকু এমনি বুঝতে পারবা, এটুকু এমনি বুঝতে পারবা। আচ্ছা তাহলে এরপরে নেক্সট অংশতে চলে যাই। নেক্সট অংশতে কি আছে, সম্মুখ তল। সম্মুখ তল মানে যে তল দ্বারা লম্বালম্বী অক্ষ বরাবর দেহকে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় এই দুটি অংশে ভাগ করা যায়। দেখো এই যে সম্মুখ তল, এই যে সম্মুখ তল, সম্মুখ তলে এবার এটাকে বলছে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় বরাবর ভাগ করা যায়। তাহলে আমি যদি এটাকে মানুষের দেহটাকে যদি চিন্তা করি, আমি এই এই দেহটাকে আমি যদি
সাইড ভিউ থেকে চিন্তা করি, আমি যদি একটু সাইড ভিউ দেখি, দাঁড়াও, এই দেহটাকে আমি সাইড থেকে চিন্তা করতেছি মনে করো। আমি এই যে সাইড থেকে, এটা তার বুক, এটা তার পিঠ, আমার মনে হয় আর বাকিটুকু বুঝতে পারছো। এখানে মেইন যেটা দেখো, আমি বলছি পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দুই অংশকে আলাদা করে ভাগ করব। তাহলে দেখো এখানে এটা হচ্ছে যে সামনের এই অংশটুকু হচ্ছে তার অঙ্কীয় দিক, অঙ্কীয় মানে বুকের দিক, এটা হচ্ছে অঙ্কীয় অঙ্কীয় দিক, আর এটা হচ্ছে তার পৃষ্ঠীয় দিক, পৃষ্ঠীয় দিক। তাহলে আমি বলছি এখানে সংজ্ঞাটা ওখানে বলা হয়েছে, দেখো অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দুই অংশে ভাগ করা যায়। তাহলে আমি যদি দুই অংশে ভাগ করতে যাই তাহলে কি করতে হবে? এভাবে ভাগ করতে হবে না? রেসপন্স করো, এভাবে ভাগ করলে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দুই অংশে ভাগ হয়ে যাবে না? জি স্যার। না স্যার, কেন? তাহলে তো মাথা আর হচ্ছে শরীর ভাগ হচ্ছে, মাঝখান দিয়ে ভাগ হবে, মানে মাথা আর শরীর ভাগ হবে। আমাকে মানে উপর থেকে নিচে। যদি আমি এটাকে এক্স্যাক্টলি ভাগ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই বরাবর। হ্যাঁ, এই বরাবর। তাহলে আমার অঙ্কীয় এবং পৃষ্ঠ দিক বরাবর ভাগ হবে। তাহলে এটাকে আমরা কি তল বললাম? এটাকে কি তল বললাম? সম্মুখ তল, সামনের দিক, হ্যাঁ সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেন। আর একটু আগে আমরা বললাম মিডিয়ান প্লেন, যেটা মাঝ বরাবর আমরা ভাগ করতেছি। এরপরে অনুপ্রস্থ তল বলতে দেখো ট্রান্সভার্স প্লেন, যে তল দ্বারা দেহের মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর দেহকে সমান দুই অংশে ভাগ করা হয়, সেটাকে আমরা বলি ট্রান্সভার্স প্লেন। এই যে দেখো অনুপ্রস্থ তল, মানে একটু আগে যেটা বললাম অনুপ্রস্থ তল কোনটা? এই যে একটু আগে আমি যেভাবে কাটতে চাইছি, এই যে এটা হচ্ছে অনুপ্রস্থ তল। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আবার দেখো এটা যদি অনুপ্রস্থ তল হয় তাহলে কি হবে? এই যে এটা হবে অনুপ্রস্থ তল। আবার এটা যদি সম্মুখ তল হয় তাহলে কি হবে? এই যে এ বরাবর কাটলে এটা সম্মুখ তল হবে। এই যে এটা হবে পৃষ্ঠীয় দিক আলাদা হয়ে যাবে, অঙ্কীয় দিক আলাদা হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? কারো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমার বুঝতে হবে। নো স্যার। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে নেক্সট অংশ, জি স্যার। নেক্সট অংশ হচ্ছে সিলম। সিলম পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখানে সিলম মানে আমরা বলছি দেখো ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সিলম আমরা পাচ্ছি। ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে আমরা সিলমের কথা বলতেছি। বলা হচ্ছে ত্রিস্তরী প্রাণীরা ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় পরিস্ফুটন মানেই হচ্ছে ভ্রূণের ডেভেলপমেন্টের সময়, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্মিক স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলম বলে। তার মানে দেখো এখানে ত্রিস্তরী যেসব প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটন যখন হয় তাদের ক্ষেত্রে দেহের একটা গহ্বরকে আমরা বলতেছি সিলম। সোজা বাংলা কথায় দেহের এই গহ্বরকে আমরা বলতেছি সিলম। এই গহ্বরটা পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত যদি থাকে সেটাকে আমরা বলতেছি সিলম। তার মানে সিলম মানে হচ্ছে একটা দেহের গহ্বর, সিলম মানে হচ্ছে একটা দেহের গহ্বর। এই গহ্বর পেরিটোনিয়াম নামক এক ধরনের কোষের স্তর দ্বারা আবৃত থাকতে হবে। আর এই পেরিটোনিয়ামটা আসবে হচ্ছে মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে দেখো আমি তিনটা কথা বলছি, তিনটা প্রশ্ন বলছি। আমি বলছি নাম্বার 1 হচ্ছে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে একটা গহ্বর। এটা কি দিয়ে আবৃত থাকে? এটা হচ্ছে পেরিটোনিয়াম নামক ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এই পেরিটোনিয়ামটা কোথায় থেকে আসে? মেসোডার্মাল কোষ থেকে আসে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ব্যাখ্যা যাচ্ছি না, এটা এর আগেও আমি ব্যাখ্যা করছিলাম। অ্যাসিলোমেট মানে মানে অ্যাবসেন্ট, যাদের ক্ষেত্রে সিলোম থাকে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেট। একদম সোজা বাংলা কথা। এখানে দেখবা কোন কোন প্রাণীরা অ্যাসিলোমেট। এরপর নেক্সট সুডো মানে হচ্ছে নকল, PSEUDO, এটা মানে হচ্ছে নকল বা অপ্রকৃত, যাদের ক্ষেত্রে গহ্বরটা আছে কিন্তু এটা যদি এখানে বলতে দেখো কোষগুলো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিস্টকে সম্পূর্ণ বেষ্টন করে না। তার মানে আমরা যদি কোন একটা গহ্বরকে এক্স্যাক্টলি সিলম বলতে চাই তাহলে অবশ্যই গহ্বরটাকে মানে দেহের ভেতরের গহ্বর হইতে হবে। 2 নাম্বার হচ্ছে গহ্বরটা একটা কোষের স্তর দ্বারা আবৃত থাকতে হবে, কোষের একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকতে হবে এবং সেটা পেরিটোনিয়াম হইতে হবে।
মানে মেসোডার্মাল কোষের স্তর থেকে হইতে হবে। ক্লিয়ার এতটুকু? এবং পূর্ণভাবে এটা পরিবেষ্টিত থাকতে হবে, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত সিলম। আর যদি এটা না হয়, যদি একটা গহ্বর থাকে সেটা যদি পেরিটোনিয়াম দিয়ে মানে বেষ্টন করা না থাকে, তাহলে সেটাকে আমরা প্রকৃত সিলম বলতে পারবো না, সেটা হবে অপ্রকৃত সিলম বা সিডোসিলোমেট। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, আর ইউসিলোমেট মানে যেটা সিলোমটা প্রকৃত সিলোম যেটা, সেটাই হচ্ছে ইউসিলোমেট। মানে আমরা সিলোমের যে সংজ্ঞাটা বললাম এটাই হচ্ছে আসলে ইউসিলোমেটের সংজ্ঞা। এটা একটু দেখে নিবা, এতটুকু পারবা আশা করা যায়। এতটুকুতে কার কোনো কনফিউশন আছে? না স্যার। এরপরে নেক্সট অংশ দেখো, নটোকর্ড। এটা আমরা অলরেডি তোমাদেরকে পড়া দিছিলাম। নটোকর্ড কি জিনিস অলরেডি বলা হয়েছে, আমার মনে হয় সবাই জিনিসটা অলরেডি মুখস্থ করে ফেলছো। যে নটোকর্ডটা নর্মালি আমরা দেখতে পাই যে আম, আম, এটা ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকে। এটা অনেকটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত টিস্যুর দণ্ড বা একটা নমনীয় একটা দণ্ড, সেটাকে আমরা বলতেছি নটোকর্ড। আর যদি এই নটোকর্ড থাকে কোনো প্রাণীদের, তাদেরকে আমরা বলি কর্ডেট। আর যদি না থাকে তাহলে আমরা বলি নন কর্ডেট। আর আসলে নটোকর্ডটা কর্ডেটদের থাকে, মানে কর্ডেটদের ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্যই হচ্ছে নটোকর্ড। ক্লিয়ার এতটুকু? জি স্যার। তার কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এরপরে দেখো শ্রেণীবিন্যাসের নীতি, এরকম একটা হেডলাইন দেওয়া আছে। দেখো এখানে টোটাল 5টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা মনে রাখবা। এর মধ্যে দেখো ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি, এই জিনিসটা একটু একটু রিডিং দিবা। এখানে ট্যাক্সন একটা শব্দ আছে, এই ট্যাক্সনের সংজ্ঞা পরীক্ষায় আসে। ট্যাক্সন কি এটা পরীক্ষায় আসে, এটা একটু আলাদাভাবে মনে রাখবা। এরপরে নেক্সট যেটা, এটা হচ্ছে এই যে তোমার টোটাল যে 7টা বা 8টা যে ট্যাক্সন, 7টা মেইনলি, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য, এই টোটাল সবগুলা সিরিয়ালি মনে রাখতে হবে। স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, ফাইলাম, কিংডম, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা আসলে ওরা ছোট থেকে বড়র দিকে গেছে, এটা আসলে বড় থেকে ছোটর দিকে যায়। মানে আগে হবে রাজ্য, তারপর হবে ফাইলাম, তারপর হবে ক্লাস, তারপরে হবে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে স্পিসিস। এটা আমরা বড় থেকে ছোটর দিকে যাই। যখন কোন একটা প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়, আমরা আসলে কিংডম থেকে স্পিসিসের দিকে যাই। বোঝা গেছে এতটুকু? নেক্সট অংশ দেখো, নামকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য লাগবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়। দ্বিপদ নামকরণ কি তোমরা অলরেডি জানো। ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রবর্তক। এই দ্বিপদ নামকরণটা অলরেডি 9-10-এ পড়ে আসছো, এখানেও সেম জিনিসই। এখানে এক্সট্রা একটা অ্যাড হয়েছে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ কি? সিম্পল, এর সাথে একটা উপপ্রজাতি থাকে, সেটাকে আমরা সেটা সহ উপপ্রজাতি সহ এটাকে আমরা বলি ত্রিপদ নামকরণ। মানে নর্মালি দ্বিপদ নামকরণের মধ্যে গণ আর প্রজাতি থাকে। যেমন আমরা যদি একটা মানুষ মানে একটা বৈজ্ঞানিক নাম দেখি, মানুষের বৈজ্ঞানিক নাম চিন্তা করো, হোমো স্যাপিয়েন্স। ওই মানুষের বৈজ্ঞানিক নাম, আচ্ছা এখানে আমরা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম দেখি, পেসার ডোমেস্টিকাস। এখানে দেখো এই পেসার এটা হচ্ছে গণ, আর ডোমেস্টিকাস এটা হচ্ছে প্রজাতি। যদি আরেকটা কোনো উপপ্রজাতি আসে তখন সেটা হবে ত্রিপদ নামকরণ। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আর এই যে দ্বিপদ নামকরণের যে নিয়ম যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এর পরের অংশটা দেখো, এখানে আমি মাত্র বললাম যে দ্বিপদ নামকরণের এখানে যে নিয়মাবলী, এই জিনিসগুলা প্রশ্নের জন্য লাগবে, সৃজনশীলের জন্য লাগবে। এটা অবশ্যই অবশ্যই এক্সাম্পল সহ মনে রাখবা। এক্সাম্পল সহ, এই যে এখানে ওরা এক্সাম্পল দিছে, প্যান্থেরা টাইগ্রিস, বাঘের বৈজ্ঞানিক নাম দিছে, এরকম ভাবে যে এক্সাম্পল গুলা তারা দিছে, এভাবে এক্সাম্পল সহ অবশ্যই অবশ্যই এই নামকরণের নিয়মগুলা ভালোভাবে পড়ে ফেলতে হবে। এরপরে নেক্সট একটা টপিক আছে সংরক্ষণ। এটা অত ইম্পর্টেন্ট কিছু না, এটা একবার একটু রিডিং দিয়ে নিবা। সংরক্ষণ বলতে ওরা কি বোঝাচ্ছে এটা জাস্ট দেখে নিলে হবে। এরপরে আরেকটা টপিক আছে, এটা অনেক সময় দিয়ে দেয়, প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এই জিনিসটা দুইটা আলাদা আলাদা হেডলাইন করেই পড়বা, তাত্ত্বিক প্রয়োজনীয়তা এবং ফলিত প্রয়োজনীয়তা। তাত্ত্বিক মানে যেটা আমরা কাগজ কলমে বা এটা আমরা যেটাকে কি বলে
পড়ালেখার মাধ্যমে যেটা করি বা যেটা আমরা কাগজ কলমে যেটা আমরা করি সেটাকে আমরা বলি তাত্ত্বিক। আর এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা যখন এটাকে প্র্যাকটিক্যালি আমি এটাকে প্রয়োগ করতেছি তখন সেটাকে আমরা বলি ফলিত। তোমরা এর আগে 9-10 এ পড়ছো না? তাত্ত্বিক জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান এরকম আছে না? মনে আছে? মনে নাই স্যার। আচ্ছা, ফলিত জীববিজ্ঞান মানে যেটা আমরা তাত্ত্বিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমি এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজে লাগাচ্ছি। যেমন তাত্ত্বিক একটা এই জিনিসটা একটু ব্যাখ্যা দেই। যেমন আমি যদি বলি অঙ্গ সংস্থান বিদ্যা, এটা হচ্ছে তাত্ত্বিক জীববিজ্ঞানের একটা অংশ। অঙ্গ সংস্থান বিদ্যা আমরা কি জানি? আমরা এখানে কোনো একটা প্রাণীর বিভিন্ন গঠন আমরা জানতেছি, বিভিন্ন অঙ্গ কোথায় আছে, এর গঠনটা কেমন, এগুলো জানতেছি। তারপরে আবার আরেকটা তাত্ত্বিক অংশ যদি আমি বলি যে ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে কোন একটা অঙ্গ কিভাবে কাজ করতেছে সেটা সেটা সম্পর্কে জানাই হচ্ছে ফিজিওলজি, বা এটাকে আমরা বাংলায় বলি শারীরবিদ্যা। এই দুটো জিনিস আমি জানলাম। এখন এই দুইটাকে আমি প্র্যাকটিক্যালি কাজে লাগাচ্ছি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে কিভাবে কাজে লাগাচ্ছি? যেমন আমি যদি একটা মানব দেহ সম্পর্কে না জানি তাহলে কি আমি চিকিৎসা করতে পারবো? আগে তো আমার জানতে হবে। মনে করো কেউ একজন বলতেছে আমার ব্যথা, আমার শরীরে ব্যথা। তো শরীরে ব্যথা কোথায় ব্যথা? পেটে ব্যথা, মাথায় ব্যথা, না হাতে ব্যথা, পায়ে ব্যথা? আগে আমার জানতে হবে কোন অঙ্গে ব্যথা। তারপরে আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে ব্যথার কারণ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল। মানে কোন একটা জিনিস অ্যাবনর্মাল কিনা এটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে নর্মাল কোনটা বা স্বাভাবিক কোনটা। যদি আমরা স্বাভাবিকই না বুঝি তখন আমরা অস্বাভাবিক বুঝবো না। যেমন যেটা আমি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, একটু অন্যভাবে বলি। যেমন খাঁটি খাবার, যেমন আমি যদি বলি যে খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ না, গরুর খাঁটি দুধ হয়। খাঁটি গরু তো খাঁটি হয় না, দুধ খাঁটি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গরুর খাঁটি দুধ, এখন আমরা ভেজাল খাইতে খাইতে এমন অবস্থা, খাঁটি খাইলে মনে হয় এটা কেমন যেন লাগলো, এটা তো এর আগে এরকম খাই নাই। ব্যাপারটা হয়ে গেছে এরকম। মানে খাঁটি জিনিসও আমরা এখন অনেক ক্ষেত্রে চিনতে ভুল করি। তো আমি যদি নর্মালটা যদি না জানি কোনটা খাঁটি এটা যদি না বুঝি তাহলে ভেজাল কেমনে কেমনে বুঝবো আমি? যেমন মধু, যেমন এখন দেখবা অনলাইনে অনেক মধু বিক্রি হচ্ছে। আমিও আজকে বাজার থেকে মধু নিয়ে আসছি, আমি জানি না খাঁটি কিনা, বলছে খাঁটি, বিশ্বাস করে নিয়ে আসছি। এখন আমি তো চিনি না খাঁটি কোনটা। আমাকে যদি ভেজালটা ধরাই দিয়ে বলে এটাই খাঁটি, আমাকে তো বিশ্বাস করতে হবে, কারণ আমি খাঁটিও চিনি না, ভেজাল তো চেনার প্রশ্নই আসে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যদি স্বাভাবিক অবস্থাটা না বোঝো তাহলে কিন্তু অস্বাভাবিক অবস্থা বুঝবে না। এজন্য আমরা আম, বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা তোমাদের এই যে বায়োলজির ক্ষেত্রেও যখন দেখবা পরবর্তীতে আমরা বিভিন্ন চ্যাপ্টার যখন পড়বো, আমাদের এখানে মানব দেহের বিভিন্ন চ্যাপ্টার মানে বিভিন্ন অংশ আছে। যেমন এখানে আমাদের শ্বসন তন্ত্র আছে, আমাদের পরিপাক তন্ত্র আছে, আমাদের রেচন তন্ত্র আছে। এগুলা আমরা যখন বর্ণনা পড়বো তখন তোমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এরপরে নেক্সট অংশতে চলে যাও। এখানে 9টা পর্ব, 9টা পর্বের নাম এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। 9টা পর্বের নাম এবং 9টা পর্বের প্রাণীদের বৈজ্ঞানিক নাম, এক্সাম্পল, এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। এটা পরীক্ষায় আসে। তোমাকে সরাসরি বলে দিতে পারে, অথবা ঘুরে পেঁচায় বিভিন্ন ভাবে বলতে পারে, অথবা বৈশিষ্ট্যের সাথে অ্যাড করে দিতে পারে, এমসিকিউতে আসতে পারে। অবশ্যই অবশ্যই মিনিমাম 3টা করে প্রাণীর বৈজ্ঞানিক নাম মুখস্থ রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন পরিচিত যে প্রাণীগুলা, সেই পরিচিত প্রাণীর বৈজ্ঞানিক নামগুলো অ্যাটলিস্ট এমন ভাবে তোমার মনে রাখতে হবে যেন তুমি পরীক্ষায় এমসিকিউ এর অপশন দেখে চিনতে পারো। মানে সবগুলাই যে তোমার একদম হুবহু মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এরকম না। যদি মুখস্থ করো ডেফিনেটলি ভালো সেটা, কিন্তু যদি ওরকম মুখস্থ করতে কষ্ট হয়ে যায় অ্যাটলিস্ট তোমাকে দেখে চিনতে হবে। মানে 4টা অপশন দিলে তুমি যেন অ্যাটলিস্ট অপশন দেখে তুমি চিনতে পারো যে এটা এই প্রাণীর বৈজ্ঞানিক নাম, এভাবে যেন চেনা যায়। আর বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে তো বলছি যে অবশ্যই অবশ্যই গণ এবং প্রজাতি এটা লেখার সময় দাগের নিচে, মানে নামের নিচে দাগ দিতে হবে। কারণ হচ্ছে তুমি যখন আমরা যখন বইয়ে পড়তেছি, বই দেখো ওরা কিন্তু দাগে কোনো দাগ দেয় নাই। কেন দাগ দেয় নাই? কারণ ওরা লিখছে, প্রিন্ট করছে। প্রিন্টের নিয়ম কিন্তু ওরা ঠিকই ফলো করছে। এটা দেখো, এটা কিন্তু একটু বাঁকা করে লেখা, ইটালিক হরফে লেখা। দেখো পরিফেরা এই যে শব্দটা, এটা কিন্তু সোজা করে লেখা, কিন্তু এই যে এটা কিন্তু ইটালিক ফর্মে লেখা। ইটালিক ফর্ম তোমরা বোঝো? জি স্যার। সবাই বোঝো? মাইক্রোসফট অফিসে কাজ করছো কে কে? স্যার আমি বুঝি না। আমি করছি। আচ্ছা, 2-1 জন বোঝে না। আচ্ছা, আমরা আমরা এটা একটু দেখাই দিই।
আচ্ছা আমি এটা আলাদা করে দেখাই, এখানে বুঝতে সমস্যা হতে পারে। যেমন আমি লিখলাম বায়োলজি, দেখো একটু বড় করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই যে বায়োলজি এই শব্দটাকে আমি যদি একটু ইটালিক ফর্মে করতে যাই, দেখো এই যে এখানে দেখো আই দেওয়া, দেখো এটা বলে দিয়েছে ইটালিক। আমি যদি এভাবে ক্লিক করে দেখো এর লেখাটা বাঁকা হয়ে গেল। তো এটা হচ্ছে ইটালিক ফর্ম বা এটা হচ্ছে ইটালিক স্টাইল বলা হয়। যখন আমরা বিভিন্ন বৈজ্ঞানিক নাম দেখবো বিভিন্ন জায়গায় প্রিন্ট করা দেখবা, ওরা কিন্তু এই বিষয়টাই ফলো করে। দেখবা যদি কোনোটা দেখো যে সোজা করে লেখা, তাহলে বুঝবা যে সে তারা জিনিসটা জানে না বা তারা হয়তো কোনো কারণে ভুল করছে। কিন্তু এটা ছাড়া নর্মাল নিয়ম হচ্ছে যদি এটা প্রিন্ট করা হয় বা এটা যদি প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই দেখো এটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরিফেরা লেখাটা দেখো সোজা করে লেখা, কিন্তু এই দেখো এই লেখাগুলো কিন্তু কিছুটা বাঁকা করে লেখা। তুমি বই তোমার নিজের বইতেও খেয়াল করে দেখবা যে বাঁকা করে লেখা। এই যে দেখো একটু হালকা বাঁকা করে লেখো, এটাকে আমরা বলি ইটালিক। আমরা যখন হাতে লিখবো তখন আমরা ইটালিক এভাবে লিখবো না। আমরা হাতে লেখার সময় আমরা দুইটার নিচে আলাদা, আমরা নর্মাল যেরকম লেখার এরকমই লিখবো, দুইটার নিচে আলাদা আলাদা করে দাগ দিয়ে দিব, তাহলেই হবে। কিন্তু তুমি যদি কোনোটার নিচে দাগ না দাও তাহলে নাম্বার কাটবে। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমার এই জেনাস এবং স্পিসিস, মানে প্রথমটাকে আমরা বলি জেনাস বা গণ, পরের অংশটাকে আমরা বলি স্পিসিস বা প্রজাতি। দেখো জেনাসটা কিন্তু শুরু হয়েছে ক্যাপিটাল দিয়ে, কিন্তু স্পিসিসটা শুরু হয়েছে স্মল লেটার দিয়ে। দেখো অরিলিয়া অরিটা, এখানে কিন্তু এই এটাই স্মল লেটার লেখা হয়েছে পরবর্তীতে। এটা কিন্তু নিয়মটা এরকম, তুমি দুইটা যদি ক্যাপিটাল লেখো তাহলে কিন্তু ভুল ধরা হবে। এটা একটু মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই ছিল আমাদের প্রথম অংশের মধ্যে এতটুকুর মধ্যে পড়া। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। কারো কিছু জানার থাকলে বলো। কেউ কিছু বলতে চাও? স্যার এই যে এই বইয়ে যে লাল কলম দিয়ে কতগুলো পয়েন্ট আলাদা লেখা বা ওইগুলোকে আমরা পড়বো? কোথায় লাল কলম দিয়ে? মানে এই পিডিএফ ভার্সনের কয়েকটা, মানে এই যে নিচের লেখাগুলো এরকম মানে আচ্ছা অনেকগুলো প্রথম পয়েন্ট কথা বাড়তি হচ্ছে, লেখা। আমি বলি প্রথম কথা হচ্ছে যে এখানে এই যে বইটা, এই বইটা যে দাগানো যা দেখতেছো এটা হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো করে দাগানো হয়েছে। এবং এখানে যে পয়েন্টগুলো অ্যাড করা হয়েছে কোনোটা অন্যান্য রাইটারের বই থেকে অ্যাড করা হয়েছে। এটা তোমাদের এখন আপাতত দরকার নাই। তোমরা আপাতত তোমাদের বইয়ে যে যে পয়েন্টগুলো আছে এতটুকুই মনে রাখো। কারণ হচ্ছে তুমি যখন ফার্স্ট টাইমে অনেক পয়েন্ট একসাথে পড়তে যাবা, তোমার কাছে এই জিনিসটাকে কঠিন মনে হবে। আমরা পড়বো যখন পরবর্তীতে তোমরা যখন মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা অথবা বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তখন দেখবা কোচিং এ তারা বিভিন্ন পয়েন্টকে অ্যাড করে দিবে, তখন আমরা পড়বো। কিন্তু আপাতত তোমাদের এই যে আবুল হাসান স্যারের বইয়ে যেটা আছে এটা ফলো করো। আর যদি তুমি চাও যে না আমি এখনই কিছু অ্যাড করে নিতে চাই, তুমি চাইলে নিতে পারো, কিন্তু এটা এখন ম্যান্ডেটরি না। স্যার এই বইটা না আমার কাছে আছে, বাট হচ্ছে 2-3 বছর পুরনো, অনেকগুলো পয়েন্ট এখানে নাই, তো কি আবার নতুন করে কিনবো? হ্যাঁ অবশ্যই, তোমরা রিসেন্ট যে বইটা সেই বইটা কিনবা। তোমার আগের বই থাকলে থাকতে পারে, রিসেন্ট বই কিনবা। আচ্ছা ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা এরপরে আমরা নেক্সট অংশে চলে যাই। নেক্সট অংশ দেখো প্রতিটা পর্বের ক্ষেত্রে কি পড়তে হবে এটা তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে। এখানে প্রতিটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে হবে, প্রতিটা পর্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং পয়েন্ট এগুলা মনে রাখতে হবে, কিভাবে আমরা প্রতিটা পর্বের প্রাণীকে চিনবো এটা মনে রাখতে হবে। এখন যেটা তোমাদের মেইন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কর্ডাটার যে আলাদা আলাদা ভাগ যেগুলো আছে এগুলো নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে। তো আমি ডাইরেক্ট কর্ডাটাতে চলে যাই। আগের অংশগুলো তো আমি প্রত্যেকটাই বর্ণনা করছি, আমি কর্ডাটা পর্বে চলে যাই। আচ্ছা এখানে দেখো কর্ডাটা পর্বের এখানে একজন একটু বললো এরকম যে এন্ডোস্টাইলটা কি জিনিস। এন্ডোস্টাইল এখানে বলছে দেখো গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অঙ্গ থাকে, এটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এই যে এন্ডোস্টাইল যে অংশটা, এটা অনেক সময় এটা আমরা ডেভেলপমেন্টাল বলতে পারি, যে যখন এটা ডেভেলপ হয় অথবা কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে সারা জীবনে এরকম থাকতে পারে।
আমরা এখানে যে পয়েন্টগুলা বলতেছি এই পয়েন্টগুলা ওভারঅল কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। একটু পরে আমরা যখন বিভিন্ন আরো ভাগের দিকে যাব, আরো সাবফাইলাম, ফাইলাম, সাবফাইলামের দিকে যাব, তখন দেখবা যে কত রকম ভেরিয়েশন দেখা যাচ্ছে। যেমন দেখবা কোন কর্ডাটা পর্বের প্রাণীতে আইস আছে, তখন তুমি বলবা মানুষের আইস আছে, মানুষও তো কর্ডার পর্বের প্রাণী আছে, মানুষের আইস না, ইলিশ মাছের আছে, মাছের আছে। মাছের আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ওভারঅল অনেক পয়েন্টকে এমন ভাবে ব্যাখ্যা করতেছি, সবার ক্ষেত্রে সব পয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে, ওভারঅল ব্যাখ্যা করা হচ্ছে আর কি। আর এখানে এন্ডোস্টাইল যে জিনিসটা বলতেছে ওরা, এটা একটা অঙ্গ, এই অঙ্গটা পরবর্তীতে ডেভেলপমেন্ট হয়ে কোন কোন প্রাণীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে পরবর্তী একটা চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। ক্লিয়ার এতটুকু? এতটুকু বোঝা গেছে? কে জন্য এটা জিজ্ঞাসা করছিলাম? জি স্যার, আমি জিজ্ঞাসা করছি। ক্লিয়ার হয়েছে এতটুকু? বুঝছি স্যার। আচ্ছা, আরেকটা কি যেন জিজ্ঞাসা করছিলাম? পার্শ্বপদ। আচ্ছা, পার্শ্বপদ মানে সিম্পল, মানে মেরুদণ্ডীদের দুজোড়া পার্শ্বপদ থাকে যা অন্তকঙ্কালে অবলম্বিত। যেমন একটু আগে আমি বোর্ডে একটা মানুষের ছবি আঁকাইলাম, দেখো এরকম কেন হইলো? আচ্ছা, তোমরা কি কালোর পেছনে নীল নীল দেখতে পাচ্ছ? নীল নীল ফোটা ফোটা। হ্যাঁ, জি স্যার। কেমনে হইলো জানি না, মনে হচ্ছে আমরা আকাশের মধ্যে লেখালেখি করতেছি, তাই মনে হচ্ছে না? আচ্ছা, যাই হোক, এখন দেখো পার্শ্বপদ মানে কি দেখো। তো আমি যদি এই যে এই চিত্রটা পাশ চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। এই ডান পাশে কি আছে? এই যে একটা হাত আছে, একটা পা আছে। আবার বাম পাশে কি আছে? এই একটা হাত আছে, এই একটা পা আছে। তাহলে এইগুলাকে আমরা বলছি পার্শ্বপদ। বোঝা গেছে? এবং জি বলা স্যার। হয়েছে পার্শ্বপদ অন্তকঙ্কালে অবলম্বিত। দেখো আমরা যদি এই দেহের এই হাতের গঠনটা চিন্তা করি, তাহলে দেখো হাতের গঠনের ভেতরে কিন্তু কঙ্কাল আছে, মানে হাড় আছে। হাড়ের উপরে মাংস বা পেশি এগুলো যুক্ত হয়ে কিন্তু এই হাতটা গঠন করছে। আবার এরকম পায়ের কথাও যদি চিন্তা করো, তাহলে পায়ের এখানে ভেতরে কিন্তু আগে হাড় আছে, হাড়ের উপরে পেশি যুক্ত হয়ে তখন এই অঙ্গটা গঠন করছে। তার মানে এর ভেতরে মেইন কাঠামোটাই তৈরি হয়েছে কঙ্কাল দিয়ে, যেটাকে আমরা বলি অন্তকঙ্কাল। জিনিসটা এই জন্য ব্যাখ্যাটা ওইভাবে দিয়েছে যে অন্তকঙ্কাল গঠিত হয় এভাবে, মানে বলছে মেরুদণ্ডীর দুজোড়া পার্শ্বপদ থাকে যা অন্তকঙ্কালে অবলম্বিত। এর কঙ্কাল তন্ত্র না থাকলে কিন্তু এটা মানে কি বলে, ভেতরে যদি অন্তকঙ্কাল না থাকে তাহলে এটা এরকম এরকম ভাবে দৃঢ় ভাবে থাকতে পারতো না, বা এরকম ভাবে আমরা কাজও করতে পারতাম না। তোমরা হ্যারি পটার মুভি দেখছো? নাম শুনছি স্যার, বাট দেখি নাই। কে এই জি ব্যক্তি? স্যার, দেখেছি। নাম শুনছে, দেখে নাই এখনো হ্যারি পটার? স্যার স্যার দেখছি। আমি 7টা মুভি না মোট। আচ্ছা, তোমরা এখন স্যার আদৌ দেখেছি। মনে তো হ্যারি পটারের বিশাল ফ্যান তোমরা, তো আমি যতদূর জানি যে হ্যারি পটারের অনেক ফ্যান আছে। জি স্যার। আচ্ছা, যাই হোক, জি স্যার, ভালো হ্যারি লাগে। পটার আমি যারা হারমিওনিকে দেখছো, বেশি পছন্দ করি। হ্যাঁ, যারা হ্যারি পটার মুভি যারা দেখছো তারা দেখবা যে হ্যারি পটারের ফার্স্ট যে মুভিটা, এই মুভির মধ্যে ওই একটা খেলা থাকে, দেখছো তোমরা? যে খেলা একটা বল উড়ে যায়, এটাকে ধরতে হয়। জি স্যার। ওইটার মধ্যে খেয়াল আছে তোমাদের যে হ্যারি পটার প্রথমে একবার পড়ে যায়, তার হাত ভেঙে যায়। জি স্যার, দেখছি স্যার। জি মনে স্যার। আছে যে হাত যখন ওই যে বিভিন্ন জাদু দিয়ে তার হাতটা যখন বিভিন্ন ভাবে ঠিক করার চেষ্টা করে, মাঝখানে হাতটা রাবারের মতো হয়ে গেছিল, মনে আছে? জি স্যার। আচ্ছা, মনে না থাকলে আমি ট্রাই করবো এই ভিডিওটা কোথাও পাওয়া যায় কিনা, পাইলে আমি তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিব, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা একটু অংশ। যে হ্যারি পটারের হাতটা যেরকম আসলে রাবারের মতো হয়ে যাচ্ছিল, যদি আমাদের হাতের ভেতরে যদি কঙ্কাল না থাকতো, মানে হাতের ভেতরে যদি হাড় না থাকতো, তাহলে আমাদের হাতটা ওরকম রাবারের মতো হয়ে যেত। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কর্ডাটার এই যে পর্বের দিকে চলে যাই। দেখো কর্ডাটার আমি এটাও তোমাদের ওখানে প্রশ্নের মধ্যে দিয়ে দিছিলাম। দেখো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছিল কর্ডাটা পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাসের ছক লেখো। শ্রেণীবিন্যাসের ছক বলতে আমি আসলে এই যে এই ছকটা বুঝাইছি, হয়ে গেল।
এই যে এটা হচ্ছে তাদের ছক। এই যে করডাটা, ফাইলাম হচ্ছে করডাটা, এটা 3টা সাব ফাইলাম থাকে। ফাইলামের বাংলা হচ্ছে পর্ব, সাব ফাইলামের বাংলা হচ্ছে উপপর্ব। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখানে দেখো ইউরোকর্ডাটার আবার 3টা ক্লাস আছে। দেখো এই 3টা ক্লাসের আবার আমি এখানে তোমাদের আমি মনে হয় প্রশ্ন দিছিলাম কোন একটা। আচ্ছা, আবার দেখো ইউরোকর্ডাটা যেটা, এই যে ইউরোকর্ডাটাটা আমরা যে ক্লাসগুলা বলতেছি, এই দেখো অ্যাসিডাসিয়া, তারপরে হচ্ছে থ্যালিয়াসিয়া, আর এটা হচ্ছে লার্ভেশিয়া। আমি বলছিলাম এই 3টার এক্সাম্পল গুলা মনে রাখবা, 2-1টা পয়েন্ট আছে দেখবা, যে পয়েন্টগুলো আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই 3টা সাব ফাইলাম যেটা ইউরোকর্ডাটার 3টা ক্লাস যেটা, এই 3টা ক্লাস এখান থেকে পড়ে নিবা। এটা খুব একটা কঠিন না, খুব সিম্পল, একবার দেখলেই পারবা। এটা নিয়ে কঠিন কিছু মানে অত জটিল করার কিছু নাই। তুমি এখানে যখন পড়বা দেখবা যে পার্থক্য করা যায় কিনা, পার্থক্য করা যায়, মানে তুলনামূলক আলোচনা করা যায়। যেমন দেখো এখানে অ্যাসিডাসিয়ার ক্ষেত্রে পরিণত প্রাণীতে লেজ থাকে না, আবার দেখো এটার ক্ষেত্রে পরিণত প্রাণীর লেজবিহীন, আবার এটার ক্ষেত্রে পরিণত প্রাণীতে লেজ থাকে। তার মানে 3টার মধ্যে কিন্তু আমরা তুলনামূলক আলোচনা করতে পারি। আবার দেখো এটার মধ্যে দেখো এদের আকৃতি, মানে এদের দেহ স্ফীতকায় বা নলাকার। আবার দেখো এদের আকৃতি কেমন, দেখতে লেবু বা পিঁপে আকৃতির। আবার এদের আকৃতি কেমন, দেখো ব্যাঙাচি আকৃতি। তাহলে আমরা অবশ্যই পার্থক্য করতে পারতেছি। আবার দেখো এদের ক্ষেত্রে বলতেছে দেহ, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, পুরো এবং অর্ধ স্বচ্ছ। আবার এদের ক্ষেত্রে দেখো এদের দেহ আবরণ পাতলা এবং স্বচ্ছ। আবার এদের দেহের আবরণ সাময়িক জিলেটিনের মতো এবং স্বচ্ছ। তাহলে আমরা তো খুব সুন্দর করে এখানে 3টা লাইন দিয়ে 3টা পয়েন্ট ইজিলি করতে পারছি। তোমরা এটা পয়েন্ট আকারে যদি লিখে ফেলো, যেমন এখানে আমি যদি 3টা আলাদা আলাদা পয়েন্ট করি, এরকম ভাবে 3টা পয়েন্ট করে ফেললে আমার কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। আমি প্রথমে বললাম দেহের গঠন, আমি লিখলাম না। তারপরে বলতেছি দেহের প্রাচীর কেমন, পাতলা না পুরু না কি দিয়ে তৈরি। তারপরে আমি বললাম লেজের অবস্থা। তারপরে আমি বললাম এক্সাম্পল। তো টোটাল 4টা হেডলাইনে আমি পুরা এই 3টা জিনিস কিন্তু ইজিলি মনে রাখতে পারি। তাহলে তোমার প্যাচ লাগার সম্ভাবনা কম, এটা পড়ে ফেলবা। এরপর নেক্সট যেটা, সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটার মধ্যে দেখো, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি। দেখো এই যে ইউরোকর্ডাটার ওভারঅল কিছু বৈশিষ্ট্য আছে দেখবা। ইউরোকর্ডাটার কিছু বৈশিষ্ট্য আছে, এই যে সেফালোকর্ডাটার কিছু বৈশিষ্ট্য আছে, আর ভার্টিব্রাটার কিছু বৈশিষ্ট্য আছে। তার মানে হচ্ছে তোমার এই যে 3টা যে সাব ফাইলাম আছে, এই 3টা সাব ফাইলামকেও তুলনামূলক ভাবে বা কম্পেয়ার করে পড়ার চেষ্টা করতে হবে। মানে এখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটার ক্ষেত্রেও তুলনামূলক ভাবে পড়ার চেষ্টা করতে হবে। তুমি যদি এক্সাক্ট পার্থক্য নাও বের করতে পারো, তুমি অবশ্যই বইয়ের মধ্যে, সরি খাতার মধ্যে পাশাপাশি পেজে বৈশিষ্ট্যগুলাকে লিখে তারপরে পড়বা। কি বলছি বোঝা গেছে? স্যার আবার একটু বলেন। আমি বললাম যদি তুমি মনে করো এটা মনে রাখতে পারতেছো না, তাহলে তুমি খাতার ভেতরে পাশাপাশি পেজে, মনে করো এটা তোমার একটা পেজ, খাতার একটা পেজ, এই পাশে আর একটা পেজ, তুমি এখানে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো লিখলা বৈশিষ্ট্য, সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো লিখলা, তারপরে ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো লিখলা, পাশাপাশি রাখলা। তাহলে তুমি কম্পেয়ার করে করে পড়তে পারবা। আর যদি এরকম না পারো, তাহলে তুমি এরকম করতে পারো, পুরা খাতার পেজটাকে এরকম ভাবে ভাগ করতে পারো, পুরা খাতার পেজকে এরকম ভাবে ভাগ করতে পারো, 3টা ভাগে ভাগ করতে পারো। 3টা ভাগ এখানে লিখলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তো পাশাপাশি লেখো বৈশিষ্ট্যগুলো। মানে আমার কথা হচ্ছে 3টা বৈশিষ্ট্যকে পাশাপাশি রাখতে হবে যেন তোমার পড়ার সময় কম্পেয়ার জি, করাটা স্যার। ইজি হয়। বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কনফিউশন এতটুকুতে? জি স্যার। না স্যার। আচ্ছা, এরপরে নেক্সট অংশ দেখো। আমি এরপরে একটা জিনিস তোমাদেরকে ডাইরেক্ট দিয়ে দিছিলাম, যেমন ভার্টিব্রাটার যে ক্লাসগুলো দেখো, ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস আছে, অধিশ্রেণী। আর
এখানে দেখো, ছকটা দেখলে আর একটু ক্লিয়ার হয়। এখানে দেখো, সেফালোকর্ডাটার কোনো ক্লাস নাই, কিন্তু ভার্টিব্রাটার দুইটা ক্লাস আছে। দেখো সুপার ক্লাস দুইটা আছে। এখানে দেখো অ্যাগনাথা যেটা, এটার ক্ষেত্রে মিগজিনি আর সেফালোস পিডোমরফি, এই দুইটা সেফালাস পিডোমরফি, এই দুইটার কিন্তু আমি তোমাদেরকে অলরেডি পয়েন্ট আকারে দিয়েই দিছি। যেমন আমি দেখাই, যেমন দেখো এটাকে বলা হচ্ছে মিগজিনি, যে এটাকে বলা হচ্ছে হ্যাগফিশ। আর এই যে সেফালোস পিডোমরফি যেটা, এটাকে আরেকটা নাম বলা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। একই জিনিস, দুইটা সেম জিনিসই, জাস্ট নামটা একটু আলাদা করছে। এটাকে আমরা বলছি ল্যাম্প্রে। দেখো বৈশিষ্ট্যগুলাকে আমি এখানে তোমাদেরকে পয়েন্ট করে বলেই দিছি। এই যে দেখো, মিগজিনিও বলা হয়েছে পৃষ্ঠীয় পাখনা কার ক্ষেত্রে কেমন, ফুলকারন্ধ্র কেমন, নাসিকা থলি কেমন, জাস্ট তুমি পয়েন্টগুলো পড়বা আর পার্থক্য এই ছকের মধ্যে তুলে ফেলবা, তাইলে তোমার পুরাটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এতটুকু? হ্যালো, জি স্যার। আচ্ছা এরপরে নেক্সট দেখো, আবার একই রকম দেখো, পরে আরেকটা আছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, আর হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এটার ক্ষেত্রেও আমি মোটামুটি এখান থেকে আলাদা করে দিছি। দেখো এই যে এটার যে ক্লাস আছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, আর একটা আছে হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এই দুইটার মধ্যে পার্থক্য আসতে পারে। এখানে একটু খেয়াল রাখবা, 96% মাছই হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, আর বাকিরা হচ্ছে এই পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এগুলো একটু বৈশিষ্ট্য পুরাটা দিয়ে দেওয়া আছে ছকে, জাস্ট তুমি মানে বৈশিষ্ট্যগুলা সরি একবার একটু রিডিং দিবা আর ওই পয়েন্ট অনুযায়ী ভাগ করে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা এরপরে দেখো বাকি যেগুলা, যেমন অ্যামফিবিয়া মানে আমরা অলরেডি জানি। আচ্ছা এরপরে নেক্সট দেখো, পরবর্তী যে ক্লাসগুলা অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে এই রেপটিলিয়া, সরীসৃপ যেগুলা, এই জিনিসগুলা আমরা কিন্তু অলরেডি চিনি এবং অনেক কিছু আমাদের জানা আছে। তুমি জাস্ট এগুলাকে রিডিং দিবা, মানে কম্পেয়ার করে করে দেখার একটু চেষ্টা করবা। এটা খুব সিম্পল, খুব একটা কঠিন কিছু না। এই জিনিসগুলো তোমরা অনেক আগেও পড়ে আসছো। উভচর, এই যে পাখি পক্ষীগুলো আমরা পড়ে আসছি না? তারপর হচ্ছে ম্যামালিয়া, স্তন্যপায়ী প্রাণী, আমরা অলরেডি জানি এগুলা। জাস্ট তুমি এগুলো একবার একটু রিডিং দিবা, তাহলেই তুমি পারবা, আশা করা যায়। ক্লিয়ার এতটুকু? রেসপন্স করো, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কি? এরপরে লাস্ট একটা টপিক আছে, দেখো সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটার অ্যান্সার এখানে পুরোপুরি দেওয়া আছে। আর এটা আমি এর আগেও ব্যাখ্যা করছিলাম, যে যারা কর্ডেট যারা, এই কর্ডেট সবারই আসলে নটোকর্ড এবং স্নায়ুরজ্জু থাকে। এই নটোকর্ডটা পরবর্তীতে কোন প্রাণীদের ক্ষেত্রে নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হইতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হইতে পারে। যাদের ক্ষেত্রে এই নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়ে যাবে তাদের ক্ষেত্রে আমরা বলতেছি মেরুদণ্ডী প্রাণী, কিন্তু যাদের ক্ষেত্রে হবে না তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এখন তাহলে আমরা তো এই কথাটা বলতেই পারি যে যারা মেরুদণ্ডী প্রাণী সবাই তো কর্ডেটের অন্তর্ভুক্ত, কিন্তু সব কর্ডেটই তো মেরুদণ্ডী প্রাণীতে পরিণত হচ্ছে না। আচ্ছা লাস্টে যে অংশটুকু বললাম, তো এটা হচ্ছে টোটাল এই পার্টটুকু। এরপরে লাস্টে যে অংশগুলো এখানে দেওয়া আছে দেখবা, এখানে অনেক বৈশিষ্ট্যগুলো শর্টকাটে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকেও বৈশিষ্ট্যগুলো দেখতে পারো এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো দেখতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে যে বিভিন্ন শ্রেণীর যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো ভালো করে পড়ে ফেলবা। ক্লিয়ার এতটুকু? এতটুকু বোঝা গেছে?